কৃষ্ণনগর কেন্দ্র অবশ্যই নজর কাড়া এই কেন্দ্র। একটা সময় হেভি ওয়েটরা এখানে দাঁড়াতেন, এখনও হেভি ওয়েটরাই রয়েছেন, বলতেই হবে হেভি ওয়েট। এই কারণে মহুয়া মৈত্র এখান থেকেই জিতে সাংসদ হয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তার সাংসদ পদ খারিজ হয়ে যায়। আপনারা জানেন সপ্তদশ লোকসভার এই 5 বছরে তিনি এখান থেকে জয়ী হয়েছিলেন। এবারেও কিন্তু তৃণমূল কংগ্রেস তাকেই বাজি রেখেছেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই মহুয়া মৈত্রর ওপরেই ভরসা করেছেন। আমরা এ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিতদা, মহুয়াতেই ভরসা তৃণমূলের এবং এই বাজিটিকে শেষ পর্যন্ত জিততেই চলেছেন। অন্তত ওভারঅল যা ইঙ্গিত, গোটা দেশের শেয়ার বাজারে ধস, তৃতীয় দফার এই ভোট গ্রহণ সবে শেষ হয়েছে। এই জায়গায় এরকমই কিন্তু একটা ইঙ্গিত আসছে সার্বিকভাবে, এবং সেটা যদি হয় সেই দিক থেকেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়দেরই জয়, ইন্ডিয়া জোটের জয়, নয় কি সুজিতদা? জয়টা দেখো, ভোট পর্বের আগে নীতিগতভাবে জয়ের ব্যাপারটাকে বলাটা আমি ওইভাবে বলবো না। তবে তুমি যেটা বললে তাকে অস্বীকার করারও জায়গা নেই। তার কারণ মহুয়া মৈত্র সপ্তদশ যে লোকসভা নির্বাচনে জিতেছিলেন, সেটা কোন নির্বাচন? যে নির্বাচনের প্রাককালে পুলওয়ামা কাণ্ডের পর নরেন্দ্র মোদীর হাওয়া গোটা দেশ জুড়ে বনবন করে বইছিল। সেই জায়গা থেকে মহুয়া মৈত্র বাজিমাত করলেন। একজন বিদেশে তার কর্মজীবন কাটানো, অত্যন্ত ভালো বাংলা বলেন, অত্যন্ত ভালো ইংরেজি বলেন, হিন্দিও ভালো বলেন, এরকম একজন সাংসদ তারা পেয়েছিলেন। কৃষ্ণনগর বরাবরই বাংলার রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। সেই মহারাজা কৃষ্ণচন্দ্র রায় দেখো অষ্টদশ লোকসভা নির্বাচনেও ইস্যু হলো, কেননা অমৃতা রায় প্রার্থী হবার পরে পরে তিনি বিতর্কে আসেন এবং তাকে চেনেন। দেখো একটা বিষয়, গতকালের যে ছবি আমরা দেখতে পেয়েছি, মহুয়া মৈত্র তার প্রচার যখন শেষ করছেন, শুরুর দিন থেকে তার যে এন্থুয়াসিজম যেটাকে বলে, সেই এন্থুয়াসিজমকে মমতা বন্দ্যোপাধ্যায় মর্যাদা দিয়েছেন, বলেছেন যে ওকে ভয় পায়, তার কারণও সত্যি কথা বলে। এখন সত্যের জয় রয়েছে, আমাদের শাস্ত্রে রয়েছে, ভগবদ গীতায় বলাই হয়, भारतवर्ष की हर मार कुरुक्षेत्र में अंत होता है, हर कुरुक्षेत्र में जीत धर्म की हुआ है। অর্থাৎ এই যে ধর্ম এবং অধর্ম বারবার এই ব্যাপারটা এসেছে, এবং মহুয়া মৈত্র তিনি তার সত্যবাদিতা, স্পষ্টবাদিতার উপর মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা রেখেছেন। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি, যেখান থেকে ভারতীয় জনতা পার্টির সত্যব্রত মুখোপাধ্যায় জুলুবাবু, একজন লব্ধ প্রতিষ্ঠ একজন বাঙালি সজ্জন, একজন ব্যারিস্টার, যিনি কৃষ্ণনগর থেকে জিতে বাজপেয়ী মন্ত্রিসভায় মন্ত্রী হয়েছিলেন, সেই আসনে প্রার্থী হয়েছেন অমৃতা রায়। একটা প্রেস্টিজ ফাইট হতে চলেছে, এবং জয় পরাজয়ের নির্ধারণটা ঠিক যেরকম যে আসনগুলোকে তৃণমূল কংগ্রেস ধরে রাখার জন্য তীব্র লড়াই করতে হবে, তার মধ্যে কৃষ্ণনগর অবশ্যই পড়ে, ব্যারাকপুর পড়ে। এই আসনগুলোতে তৃণমূল কংগ্রেসে যে আসন ধরে রাখার জন্য তীব্র লড়াই করতে হবে। ঠিক অপর প্রান্তে যে 18টি আসনে ভারতীয় জনতা পার্টি জিতেছিল, এবারে কিন্তু কোনো জয়টা তাদের কাছে খুব ইজি নয়, তারাও বিলক্ষণ জানেন। এবং যে কারণে একটা যে ইঙ্গিতগুলোর কথা তুমি বললে, সেই ইঙ্গিতগুলো ভারতীয় জনতা পার্টিকে যথেষ্ট উদ্বেগের মধ্যে রেখেছে। ভোট কতটা পড়ছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমার মনে হচ্ছে কৃষ্ণনগরে ঠিকঠাক পার্সেন্টেজ অফ ভোটিং হতে চলেছে। মানুষ সেখানে, আমি গিয়ে নিজে দেখেছি, উৎসাহ, চমৎকার ডেভেলপমেন্ট হচ্ছে। তৃণমূলের একটা বড় বাজি এই ক্ষেত্রে হতে চলেছে। কৃষ্ণনগর বলো বা পাশে যে নবদ্বীপ কেন্দ্র, এই জায়গাটায় দেখো ভারতবর্ষের যে ধর্ম এবং সংস্কৃতির যে মানচিত্র, নবদ্বীপ, কৃষ্ণনগর, এই জায়গাগুলো অবশ্যই পড়ে। এবং সেখানে দাঁড়িয়ে যে বিভিন্ন ইস্যুগুলো রয়েছে, নাগরিকত্বের প্রশ্ন, মতুয়াদের প্রশ্ন, ভারতবর্ষের যে যারা তথাকথিতভাবে যাদেরকে নিম্নবর্ণ বলা হয়, সেই বর্ণের মানুষের যে উত্থান, এবং সমস্ত বাংলার একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র, বাংলার রাজনীতি, বাংলার ইতিহাসের মধ্যে কৃষ্ণনগর তাই একজন প্রার্থী
একজন তো সরাসরি ভাবে কৃষ্ণচন্দ্র রায় পরিবারের তিনি রানীমা, এবং হচ্ছে অন্যদিকে মহুয়া মৈত্র। ফলে একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতার আগে বলে দিচ্ছি হতে চলেছে। জয় পরাজয়ের নিষ্পত্তি হবে যে গতবারের যে ব্যবধান, সে ব্যবধানকে জোর গলায় কেউই বলেননি ছাপিয়ে যাবে বা হবে, এই ধরনের প্রচার হয়নি। প্রচার খুব এই কেন্দ্রে কিন্তু খুব সুন্দর প্রচার হয়েছে, মানে ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি হয়নি, ব্যক্তিগত কোনো কাদা ছোড়াছুড়ি হয়নি। দুজন মহিলা প্রার্থী রয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ আরেকজন প্রার্থীর কথা আমি এই কেন্দ্রে বলতে চাই। সিপিআইএম এর এস এম সাদি, তার একটা ভোট রয়েছে। এস এম সাদি একজন তিনিও শিক্ষিত সজ্জন একজন ব্যক্তি। গত নির্বাচনে শান্তনু ঝা তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। শান্তনু ঝা তিনি যথেষ্ট ভোট পেয়েছিলেন এবং বিশেষভাবে একটা উল্লেখযোগ্য সংখ্যালঘু ভোট আছে। কোথাও একটা জায়গায় সংখ্যালঘু ভোটে বিভিন্ন ক্ষেত্রে তার কারণ হচ্ছে আইএসএফ এর সাথে বামফ্রন্টের যে জোটটা, সেই জোটটা কিন্তু অনেক জায়গায় কিন্তু একটা প্রভাব পড়তে চলেছে এবং বেশ কিছু সিপিআইএম এর প্রার্থীর একটা পুনরুত্থানেরও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। ফলে কিছু কিছু জায়গায় ত্রিমুখী লড়াই, এবং এই ত্রিমুখী লড়াইয়ে কোথাও জায়গায় তুমি দেখবে অস্বাভাবিক হয়তো পরের দিকে দেখা যেতে পারে, ব্যবধান বাড়তে পারে। ফলে এরকম ব্যাপারেও অনেকে আশাবাদী। একটা জোরদার লড়াই কৃষ্ণনগরের জন্য অপেক্ষা করে থাকছে। সুজিতা, এবার একটু যদি আমরা বহরমপুরের দিকে তাকাই, ডবল হ্যাট্রিকের সামনে দাঁড়িয়ে রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। তার বাড়া ভাতে ছাই কি দিতে পারবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান? মানে বাংলায় যদি বলো যে সবচেয়ে আকর্ষণীয় লোকসভা কেন্দ্র ঠিক কোনটা, আমি অবশ্যই বলবো যে হচ্ছে বহরমপুর কেন্দ্র। যে না অধীর রঞ্জন চৌধুরী একাই 100, মানে দেখা গেছে তার রাজনীতির উত্থান একদম ডবল হ্যাট্রিকের সামনে এসে দাঁড়িয়েছে। তার কারণ তার রাজনৈতিক উত্থান হয়েছে একজন কাউন্সিলর হিসাবে। তার একটা অতীত রাজনীতির সন্ধান পাওয়া যায়, বামপন্থী রাজনীতির, এবং তার উত্থান কাউন্সিলর হিসাবে ভারতবর্ষের বিরোধী দলনেতা, সাংসদে, রেলমন্ত্রী, এবং এই মুহূর্তে ডবল হ্যাট্রিকের সামনে। বলে এই কেন্দ্রে যে তৃণমূল কংগ্রেস বাজি ধরেছে সোজা বাংলায়, কেন এই রকম মাপের স্টলওয়ার্ডকে হারাতে গেলে বাজিগার লাগে। তোমার সেই সিনেমাটা মনে আছে বাজিগার? বাজিগার হো বাজিগার, কে বাজিগর হবে? বাজিগর হতে পারার জন্য ইউসুফ পাঠানের উপর ভরসা করেছেন। কেকেআর এর জনপ্রিয় স্টার। তোমাকে আমি বলে রাখি, কেকেআর এর একটা বড় ফ্যান বেস হচ্ছে কিন্তু এই মুর্শিদাবাদ জেলায় একটা বড় ফ্যান বেস আছে, এবং তাদের মধ্যে এসে কিন্তু একটা জনপ্রিয়তা অর্জন করেছেন হচ্ছে ইউসুফ পাঠান। তিনি জানেন যে তার প্রতিপক্ষ এতো ক্রিকেট মাঠ নয়, এখানকার গুগলি, রাজনৈতিক গুগলি, পেঁয়াজ পয়ার অলি গলির ভেতরে যে রাজনীতি পুরো মানে সবকটা গলি পাড়া, কোথায় পুকুরঘাট মন্দির, কোথায় কি কার নাম গিয়াসউদ্দিন, কার নাম কাজল, এই সমস্ত বিষয়ে তথ্য অধীর রঞ্জন চৌধুরীর কাছে আছে। ফলে একটা প্লাস পয়েন্ট তো তার আছেই। এবং এই ক্ষেত্রে কে বাজিগর হবেন, আমি আগে বললাম উনি কি হতে পারবেন ইউসুফ পাঠান, এটা একটা বড় প্রশ্ন। তবে তৃণমূল কংগ্রেস যে প্রবল চ্যালেঞ্জ দিয়েছেন এবং গোটা অধীর চৌধুরীর জন্য তার যে রাজ্যের যে টিম, সে তরুণ নেতা, সবাইকে তারা সন্নিবেশিত করেছেন বিভিন্নভাবে। তারা শেষ দিকের প্রচার করেছিলেন সেখানে অধীর রঞ্জন চৌধুরীকে জেতে পাওয়ার জন্য। তার কারণ অধীর রঞ্জন চৌধুরীর যারা এককালে যারা ভোট করেছিলেন তারা সকলেই এখন তৃণমূল কংগ্রেসে আছে। হুমায়ুন কবিরকে নিয়ে দেখেছো কিছুদিন আগেও, সেখানে এই হুমায়ুন কবির, নারুগোপাল মুখার্জি, এরা সকলেই একটা সময় ছিলেন হচ্ছে অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে। ফলে বহরমপুর কেন্দ্র সবচেয়ে মানে 42টি আসনের মধ্যে এই আকর্ষণীয় এই কেন্দ্রে জবরদস্ত লড়াই হতে চলেছেন। যদি তুমি 2019-এর লোকসভা নির্বাচনের ফলাফল দেখো,
আর তার সাথে সাথে তুমি যদি দেখো যে 19-এ যে ফলাফল, কত ব্যবধান কমে গেছিল, 21-এ তো ভরাডুবি হয়েছে বলা যায়। তার কারণ বহরমপুরে বিজেপি জিতেছে, আর 6টা কেন্দ্রে যা ব্যবধান রয়েছে সেখানে বলা যায় নেক টু নেক ফাইটের জায়গায় এটা রয়েছে। ফলে অধীর রঞ্জন চৌধুরী অনেক ক্ষেত্রেই হয় যে পুরনো চাল ভাতে বাড়ে, বাংলায় একটা জনপ্রিয় প্রবাদ আছে। অধীর রঞ্জন চৌধুরীর রাজনীতি বাংলার মানুষ বহু বছর ধরে তারা দেখেছেন, রয়েছেন। তার তীব্র তৃণমূল কংগ্রেস বিরোধী, মমতা বন্দ্যোপাধ্যায় একজন বিরোধী, এবং চিরকালই হচ্ছে তার একটা রাজনীতি স্পষ্টবাদিতার উপর দাঁড়িয়ে আছে। আর অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষ কেউ নেই। আমার ঠিক মনে পড়ছে 2014 সালে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের কথা। দীর্ঘদিনের সাংসদ বাসুদেব আচারিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন মুনমুন সেন। 2014-তে মমতা বন্দ্যোপাধ্যায় সেই পাজি মুনমুন সেন কিন্তু বাঁকুড়া কেন্দ্রে পরাভূত করে দিয়েছিলেন হচ্ছে দীর্ঘদিনের নেতা সিপিআইএম এর সাংসদ বাসুদেব আচারিয়া। ফলে ওরকমই একটা সিচুয়েশন কিন্তু মনে পড়ছে। তবে দেখা যাক এই কেন্দ্রে ব্যক্তির নাম অধীর রঞ্জন চৌধুরী। বেশ, অর্থাৎ এই দুটো কেন্দ্রেই আমরা জোরদার একটা লড়াই দেখতে পাবো এবং ফলাফল অবশ্যই জানা যাবে 4 তারিখ। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে।